খুব সারপ্রাইজিংলি আউট অফ অল দ্য হসপিটালস আরজি করেই একবার সুইসাইড, একবার এটা আমি যে আরজিকর আজ থেকে 30 বছর আগে দেখেছিলাম, আরজিকরে আমার বাবা পড়েছে, সুনামের সাথে পড়েছে, অত্যন্ত নামী চিকিৎসক ছিলেন। সেই আরজিকরের থেকে আজকের আরজিকর যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখেন, আমি কিন্তু বলবো অনেক ইমপ্রুভড হয়েছে। আচ্ছা, অনেক ইমপ্রুভড হয়েছে ইনফ্রাস্ট্রাকচার। একটা অভয়া বা তিলোত্তমার মৃত্যু হয়নি, এটা একটা সিস্টেমকে মেরে ফেলা হয়েছে। কোন সিস্টেম? যে হাসপাতালের ভেতরে ঢুকে 4 তলার উপরে উঠে 3rd ফ্লোরে উঠে একটা ডিউটিরত ডাক্তারকে, যেখানে নিচে সিকিউরিটি রয়েছে, পাশে ডিপার্টমেন্ট রয়েছে, তাতে পেশেন্ট আছে, সহ ডাক্তাররা রয়েছে, তাকে রেপ করে, খুন করে, নৃশংস অত্যাচার করে সেখান থেকে বেরিয়ে যাওয়া যায়। এটা একটা সিস্টেমকে ধাক্কা দেওয়া। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে, খেলা থেকে গান, আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। আরজি করে যে ঘটনাটা হয়েছে আমরা সবাই জানি, আমাদের গোটা বিশ্বাসকে, একটা পুরো জায়গা, জাতি, সময়কে মোটামুটি ঘাড় ধরে নাড়িয়ে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, বেলগাছিয়ায় আরজিকর হাসপাতালে যখন ঘটনাটা ঘটে, এমন একজনের থেকে কিছু প্রশ্ন করা দরকার যিনি বেলগাছিয়া অঞ্চলটাকে নিজের হাতের তালুর মতো চেনেন এবং মেডিকেল ফ্রেটার্নিটির অংশ। ডক্টর প্রসূন ঘোষ, আরজিকরের পাশেই বেলগাছিয়ায় যার চেম্বার, ইনি এবং যিনি ওই অঞ্চলে, রাদার নর্থ কলকাতায় অত্যন্ত পরিচিত মুখ। প্রসূনদা, আপনি তো বেলগাছিয়া, উত্তর কলকাতা এই চত্বরে খুবই নামকরা পরিচিত মুখ। যেদিন ঘটনাটা ঘটল 9th of August, কি দেখেছিলেন? দেখুন, যেদিন ঘটনাটা ঘটলো তখন যেহেতু আমি খুব ওখানকার লোকালাইট, বেলগাছিয়ায় থাকি, আমরা জানতে পেরেছিলাম কিছু পরে, ধরুন প্রায় বিকেলের দিকে বা শেষ দুপুরের দিকে আমরা জানতে পেরেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং যেটা জেনেছিলাম খুব সত্যি, যে টিভিতে বা টিভির খবরের মাধ্যমে বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমরা জেনেছিলাম যে এরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে। আমাদেরই একজন ফেলো কলিগ, সেকেন্ড ইয়ার পিজিটি চেস ডিপার্টমেন্টের, আরজিকরের, তার সাথে এরকম মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনা তা কি ঘটেছে সেটা আপনারা সবাই জানেন, সেই জন্য আমি সেই ঘটনাটা কি ঘটেছে সেটা আমি বলছি না, কারণ ওই ঘটনাটা যে কোনো মানুষের জীবনে ঘটলে তার থেকে বড় দুঃখের তার পরিবারের পক্ষে দুঃখের আর হয় না। আমাদের অবাক না, আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম যে হাসপাতালের ভেতরে কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, একটা স্টুডেন্টের সাথে, একটা ডাক্তারের সাথে বা কোনো লোকের সাথে। এইটাই আমাদের অবাক করে দিয়েছিল, তাজ্জব বানিয়ে দিয়েছিল যে আজকের দিনে 2024 সালে পশ্চিমবঙ্গ, কলকাতার ভেতরে এই নারকীয় ঘটনা কেমন করে ঘটা আর ঘটানো সম্ভব, এই জিজ্ঞাসাই আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল। ঘটনাটা ঘটার পরে আমরা যতদূর দেখেছি প্রচুর লোকজন ওখানে পৌঁছে যায়, তার কিছুক্ষণ পরে একদল লোমপেন ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। শুনেছেন কিছু এটা নিয়ে? আপনি যেহেতু লোকালি অত্যন্ত পরিচিত এবং আপনার কাছে খবরাখবর আসে। দেখুন, যেদিন ঘটনাটা ঘটেছে আর যেদিন রাত্রিবেলায় 14 তারিখ রাত্রিরে, 14 আগস্ট রাত্রিরে যে রাত দখল বা প্রত্যেক বাড়ি থেকে মা বোনেরা, ভাইয়েরা, দাদারা সবাই হাজারে হাজারে না লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছিল, এই ঘটনাটা সেদিন ঘটেছিল। সেই দিন রাত্রিরে, যেদিন তার কিছুক্ষণ আগে ওখান দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই হেঁটে গেছি। আমরা গেছিলাম শ্যামবাজারে, কারণ শ্যামবাজারে একটা জমায়েত হয়েছিল। সেই জমায়েতে যখন আমরা ওখান দিয়ে পাস করেছি তখন সামনে পুলিশ ছিল, পুলিশ কর্ডন করেছিল, জায়গাকে গার্ড দিয়ে রেখেছিল। তখন কিন্তু আমরা দেখিনি যে সেখানে কিছু হয়েছে। পার হতে হতে উল্টো দিকে কোনো একটা রাজনৈতিক দলের একটা মঞ্চ ছিল, সেটাও আমরা দেখেছিলাম। কিন্তু তখন ভাঙচুর জাতীয় কিছু হয়নি, স্লোগান ছিল, মানুষ তাদের আরতি জানাচ্ছিল, হাতে মোমবাতি নিয়েছিল, কেউ এমনি হেঁটেছিল, সব বয়সের মহিলারা ছিল, 4 বছর থেকে 80 বছরের মহিলাদেরও আমরা দেখেছি হাঁটতে। পরে যখন আমরা শ্যামবাজারে পৌঁছই
তখন আমরা শুনি যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে বাইরে থেকে কিছু সংখ্যক ছেলে ওখানে এসেছে। তার আগে হয়তো কোনো রাজনৈতিক দলের, হয়তো শুনেছি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে। তারপরে সেখানে কিছু বাইরের ছেলেরা ঢুকেছে, ঢুকে এমার্জেন্সি ভেঙেছে, জুনিয়র ডাক্তাররা যেখানে বসেছিলেন সেখানে ব্যাপকভাবে ভাঙচুর করেছে, হাসপাতালের বহু জিনিস ক্ষতি করেছে এবং তারপরে তারা চলে যায়। এবং পরে এটাও দেখেছি বা শুনেছি, দেখেছি টিভিতে, শুনেছি তখন আমরা বাইরে, যে স্থানীয় পুলিশ প্রশাসন যারা ছিলেন তারা প্রচণ্ডভাবে চেষ্টা করেছে যে তাদের প্রতিহত করতে, এবং তারা যে ইট ছুঁড়ছিল তার বিরুদ্ধে লড়েছে। এবং পুলিশের দুজন বড় অফিসার তারা আহতও হয়েছেন এই ঘটনাতে, তাদের মাথায় ইট পড়েছে, তাদের মাথা ফেটেছে, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে সেই রাত্রিরেই। একটা সামহাও আমাদের এখানে খবর শোনা গেছিল প্রথম দিকে, এখন হয়তো নেই, লোকালাইটরা অনেকেই ঘটনার সঙ্গে যুক্ত বা তারা এই ঘটনাটার আগেনস্টে নয়। আপনার কি মনে হয়? এখানে আমি টিপিক্যালি দুটি কমিউনিটির কথা বলছি, কারণ বেলগাছিয়া অঞ্চলটা হিন্দু মুসলিম দুই জনগোষ্ঠী একসঙ্গে মিলেমিশে আজকে বহু বছর ধরে আছে। কিন্তু এরম একটা খবর রটছে যে একটি জনগোষ্ঠী এখানে কোনো রকম কোনো প্রোটেস্ট মিছিলে নেই, কিছু নেই। আপনার অভিজ্ঞতা কি, গ্রাউন্ড রিয়ালিটি কি? দেখুন, আপনি প্রথম যেটা বললেন যে বেলগাছিয়া থেকে কেউ এসে ভাঙচুর করেছে বা অন্য কোনো জায়গা থেকে ভাঙচুর করেছে, দেখুন এই সমস্তটা পুলিশ প্রশাসন দেখেছে, তো তারা আইডেন্টিফাই করেছে এবং আমি শুনেছি তারা বহু লোককে গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারের সংখ্যা তো 100-রও বেশি। তাহলে আজকে আমার এখানে বসে যে জিনিসটা জুডিশিয়ারি বা প্রশাসনের হাতে আছে, আমার সেই সম্বন্ধে কমেন্ট করাটা কখনোই ঠিক না যে কারা কারা ভাঙচুরে যুক্ত ছিল এবং কারা কারা অ্যারেস্ট হয়েছে। সেটা প্রশাসন বলবে, প্রশাসন দেখবে। প্রশাসন যদি জুডিশিয়ারি স্টেপ নেয় বা নিয়ে থাকে বা অলরেডি নিয়ে ফেলেছে, সেটা জুডিশিয়ারি প্রসিডিওরে জানা যাবে। কিন্তু আপনার সেকেন্ড প্রশ্ন যেটা, যে বেলগাছিয়া আমি যেখানে থাকি, শুধু আমি না, আমাদের পুরো পূর্বপুরুষরাও ওখানে ছিল। আমার বাবা, আমার ভাই থেকে শুরু করে আমাদের প্রায় 14 জন ডাক্তার পরিবারে। আমরা বেলগাছিয়াতেই থেকেছি, বেলগাছিয়াতেই থাকবো, না আই প্রাউড যে আমি বেলগাছিয়াতে ডাক্তারি করি। আপনার প্রশ্নের জবাবে আমি খুব মাথা উঁচু করে বলছি, বেলগাছিয়াতে হিন্দু মুসলমান কমিউনিটি রয়েছে। কেউ যদি বলে যে বেলগাছিয়ার মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন তারা এই ঘটনার জন্য দুঃখিত নয়, আমি সবার আগে প্রোটেস্টের প্রথম সারিতে প্রথম জন হব যে এই কথার বিরোধিতা করব। কোনো মুসলমান সম্প্রদায়ের কোনো মানুষ যখনই দেখা হয়েছে তখনই বলেছে, अगर डॉक्टर साहब ये चीज जो हुआ है, जो आदमी इसको किया है और जो जो इसके साथ जुड़े हुए हैं, ऐसे सजा दीजिए कि जिंदगी भर ये चीज करने के लिए वो लोग सोचे भी नहीं। तो এই যদি ঘটনা হয়, এই যদি কথা হয়, আমি বলবো হিন্দু মুসলমান না, গোটা বেলগাছিয়া আজকে একযোগে, শুধু বেলগাছিয়া না, সারা ভারত, সারা পশ্চিমবঙ্গ, সারা কলকাতা, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, সমস্ত মানুষ মিলে এর বিরোধিতায়। আর বেলগাছিয়ার একটা মজার জিনিস কি জানেন, বেলগাছিয়াতে মুসলমানদের একটা কমিটি আছে যেটাকে আমরা বলি আমন কমিটি। এই আমন কমিটি সমস্ত বেলগাছিয়ায় যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, কোনো রকম লড়াই না হয়, কোনো রকম ধর্মীয় কিছু না হয়, মুসলমানদের তরফ থেকে হিন্দুদের সাথে যে সুন্দর সামঞ্জস্য করে রেখেছে, এই কমিটি দুর্গাপুজোর সময় বেলগাছিয়ার মোড়ে একটা বড় মঞ্চ করে, যাতে বেলগাছিয়ার মানুষরা যারা যারা আসছেন সারা কলকাতা থেকে দুর্গাপুজো দেখতে, তারা যাতে সুষ্ঠুভাবে দুর্গাপুজো দেখতে পায়, যাতে দুর্গাপুজো শুধু হিন্দুদের পুজো না, বাংলার পুজো, মানুষের পুজো, সেই পুজোতে তারাও একইভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। আমি আবার আপনাকে বলছি, আপনি যে প্রশ্ন আমায় করলেন, বেলগাছিয়ার কোনো এক সম্প্রদায় যে এই ঘটনার থেকে দূরে আছে, সম্পূর্ণ ভুল। কেউ সামনে রয়েছে, কেউ পিছনে রয়েছে, কেউ পাশে দাঁড়িয়ে আছে, এক কণ্ঠে তারা বলছে এই ঘৃণ্য ঘটনার, যে ঘটনা আরজি করে ঘটেছে, কারণ তাদের বাড়ি থেকেও লোকে পড়াশুনো করে, তাদের বাড়ি থেকেও ডাক্তার হয়। কলকাতায় বেলগাছিয়ায় এত ভালো স্টুডেন্ট রয়েছে মুসলমানদের ভেতরে, 12 ক্লাস 10 ক্লাস ডাক্তারি, WBCS, IAS, IPS, পুলিশের প্রচুর স্টুডেন্ট বেরোচ্ছে। তারা মাথা উঁচু করে ভারতবর্ষে কাজ করে। তারা কোনোদিন চাইবে না যে এই ঘটনা ঘটে, কারণ এই ঘটনা তো যে কোনো লোকের সাথে ঘটতে পারে।
একটা ক্রিমিনাল ঘটিয়েছে একটা শিক্ষিত মেয়ের সাথে, তাহলে শিক্ষিত মেয়ে তাদের বাড়িতেও আছে, ক্রিমিনাল সমাজেও ঘুরছে, তারা কোনোদিন চাইবে না যে এই ঘটনা হোক। আপনার কি মনে হয় দিস ইজ আ রেপ ফলোড বাই মার্ডার অর আ মার্ডার ফলোড বাই রেপ? গাট ফিলিং কি বলে? দেখুন, এটা তো পোস্টমর্টমের সময় যারা পোস্টমর্টম করেছে তারা বলতে পারবে, আর সব কিছু একটা জুডিশিয়ারি ম্যাটারের ভেতরে আছে। ইন্দ্রজিৎ বাবু, আমি আপনাকে একটা কথা বলি, আগে রেপ হয়ে মার্ডার হয়েছে বা আগে মার্ডার করে রেপ করেছে, আমার কাছে সব থেকে বড় প্রশ্ন কি করে করলো, এবং মেয়েটির সঙ্গে মানে এইভাবে কি করে হলো? একটা মানে আমরা পাশবিক বলি, পাশবিক ইজ আ রং ওয়ার্ড এক্ষেত্রে। হ্যাঁ, একটা পিজিটি যে হাসপাতালের 3rd ফ্লোরে সে প্র্যাকটিস করছে, সারাদিন সে পেশেন্ট দেখেছে, 36 ঘন্টা ডিউটি দিয়েছে, তারপরে সে রেস্ট নেওয়ার জন্য তার রেস্ট রুমে গেছে, সে রেস্ট রুমের গায়ের সেমিনার রুম লেখা হোক না কেন, সে তো রেস্টই করছিল 36 ঘন্টা ডিউটির পরে। কি করে একটা লোক সে নিচে থেকে ওপরে উঠলো, ওপরে উঠে এই ঘৃণ্য ঘটনা ঘটালো, ঘটিয়ে নেমে চলে এলো? একটা লোক কেন বলছি, জুডিশিয়ারি ম্যাটারে রয়েছে, একজনকেই ধরা হয়েছে, কলকাতা পুলিশই ধরেছে। আমি আবার বলছি, সেই যাকে ধরা হয়েছে, সেই সঞ্জয় বলে লোকটিকে কলকাতা পুলিশই তো ধরেছে, যিনি যারা প্রথম 4 দিন ধরে ইনভেস্টিগেশন করছিল। কারণ তারপরে কিছু ধরা হয়েছে কিনা আমরা জানতে পারিনি এখনো, প্রায় 1 মাস পার হয়ে গেল, 9 ধরেছে 9 পার হলো, 9 ঘটেছে 9 পার হলো, আমরা কিন্তু নতুন কোনো নাম এখনো জানতে পাচ্ছি না। তাহলে কলকাতা পুলিশ যা ধরেছে আমি সেটা ধরেই বলছি, তাহলে একজনকে ধরা হয়েছে, সেই একজনকে, সেই লোকটিও কি করে সে ওপরে গেল, কি করে ওপর থেকে নামলো, আজকে পুরো ঘটনা সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে রয়েছে। সেটা একটা ভারতবর্ষের অত্যন্ত বড় ইনভেস্টিগেটিং এজেন্সি। আমি তো তাদের কাছে দাবি করব, আমি কেন, আপনিও দাবি করবেন, এখানে যারা যারা আছে তারা দাবি করবে, গোটা ভারত দাবি করবে, কলকাতা দাবি করবে। তাহলে এবারে কি হচ্ছে, কি করছেন, কোথায় ইনভেস্টিগেশন, কোথায় গন্ডগোল হয়েছে, কি করে উপরে উঠলো, কি করে করে নেমে এলো, কে ঢোকালো, কে সাহায্য করেছিল, আছে কি সেরকম কেউ, আর কেউ আছে কি এর সাথে? তাহলে সেটা তো জবাব দায়িত্ব করার সমস্ত দায় দায়িত্ব সিবিআই এর উপরে পড়ছে এখন। এই ঘটনাটাকে যেটা মনে হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলুন, মেন স্ট্রিম মিডিয়া বলুন, যা বোঝা যাচ্ছে, ইটস টিপ অফ আ আইসবার্গ অফ আ মাচ বিগার প্রবলেম, মাচ বিগার স্ক্যান্ডাল, মাচ বিগার নেক্সাস, আইল পুট ইট দ্যাট ওয়ে। এটা কি সম্ভব যে হঠাৎ তো মনে হতে পারে না সকালে উঠে মনে হলো চল গিয়ে মেয়েটাকে খুন করে আসি, কিছু করার নেই? নিশ্চয়ই তার আগে কোনো ইন্ডিকেশন ছিল, নিশ্চয়ই তার আগে সেটা নিয়ে কথা হয়েছিল, প্ল্যানিং হয়েছিল, মেয়েটি হয়তো কিছু জেনে গেছিল। এটা কি সম্ভব যে একটা হাসপাতালে কেউ কিচ্ছু জানলো না, তার সঙ্গে আমরা অনেকগুলো দুর্নীতির কথা এখন উঠে আসছে, প্রশ্নপত্র, টাকা পয়সা লেনদেন, সেক্স র্যাকেট, এগুলো নিয়ে কিছু বলতে চাইবেন? দেখুন স্যার, আমি একটা কথা বলি, আমি প্রথমেই বলি জানেন তো, সবার মানে যে কোনো মাধ্যমে সব থেকে আগে মানুষ কেন রাস্তায় বেরিয়েছে জানেন? এরম একটা ঘৃণ্য ঘটনা, একটা ওইটুকু মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে। আমি সবার আগে প্রত্যেককে বলি, আগে যেটা ঘটেছে তার বিচার হোক, আগে যে ঘৃণ্য ধর্ষণ এবং খুন করা হয়েছে এর বিচার হোক, এর সাথে কি কি যুক্ত আছে সেইটা ভাবতে গেলে না জিনিস যেন লঘু না হয়ে যায়। আজকে আমরা চাইছি যে অভয়া, তিলোত্তমা, আপনি যাই বলুন, তাকে যে এই ঘটনার মধ্যে দিয়ে তার যে জীবন শেষ করে দিয়েছে, সেই লোকগুলো বা লোকটা বা আর কেউ যদি থাকে তাকে ধরে তাকে শাস্তি দিন। এবার আমি আপনার প্রশ্নে আসি, যখন এই ঘটনা নিয়ে বিচার করা হয় বা এই ঘটনা নিয়ে তদন্ত করা হয়, তখন কিন্তু আরো অনেক কিছু আর্জি করে উঠে আসে। সেখানে তার যিনি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়, এবং তাকে ঘিরে এবং তার সঙ্গে আনুষঙ্গিক যারা যারা রয়েছে, যারা যারা র্যাডারে রয়েছে সিবিআই এর, সে নামগুলো আপনারা সবাই জানেন, জুডিশিয়ারি ম্যাটার, কোর্টে রয়েছে, ইনভেস্টিগেশনে রয়েছে, তাদের ঘিরে অনেক কথা উঠেছে। এই অপসংস্কৃতি চলতো, যা যা জিনিসগুলো আপনি বললেন, সেই জিনিসগুলো যে কোনো হাসপাতালে চলতে পারে না, কিছু কিছু প্রমাণ আসছে, কিছু কিছু প্রমাণ করতে হবে। আমি বিনা দ্বিধায় একটা কথা আপনাকে বলছি, যদি কিছু থেকে থাকে, এবং যদি কিছু থাকে, যদির প্রশ্ন হয়তো এখানে ওঠে না, বা যদি কিছু থাকে বা আছে,
বা যেগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে, যতটুকু যদির পাওয়া তো আর যাচ্ছে। ব্যাপারটা নেই, না, একদম। আমরা জেনে গেছি। হ্যাঁ, আপনারা সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। যদির ব্যাপারটা এখানে নেই। আমি বলবো যে যেহেতু সিবিআই কেসটা দেখছে, সিবিআই এর কাছে এমন কিছু কিছু আইনের ধারা আছে, সেই ধারাগুলোকে তারা ব্যবহার করতে পারে। আমি আইনের লোক না, আমি তা সত্ত্বেও বলছি, সিবিআই কিন্তু যে কোনো লোককে যে কোনো ভাবে ডাকতে পারে। সে 41 সিআরপিসিতে ডাকতে পারে, 160-তে ডাকতে পারে, 201-এ ডাকতে পারে। এরকম অনেকগুলো ধারা আছে, তাতে করে কিন্তু তারা ডেকে জিজ্ঞেস করে সমস্ত রকম ঘটনার তদন্ত করতে পারে। আর একটা কথা কি জানেন, এই সব ঘটনার ক্ষেত্রে না সম্পর্ক কোনোদিন আপন হয় না। যারা এই ঘটনায় যুক্ত থাকে না, যারা এই ধরনের নোংরামতে, 2 নম্বরিতে, আর্থিক লেনদেনে যুক্ত থাকে বা এমন কিছু কাজ করে যেটা হসপিটালকে বদনাম করে, তারা কোনো সম্পর্কে নয়, কোনো সম্পর্কের বন্ধু তারা হয় না, তারা অর্থের বন্ধু হয়। সব কিছুর পিছনে তাহলে অর্থ আছে, সেটা ধরে রাখতে হয়। আমি বলবো, আপনি যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন কাটার মতো জায়গায় আমি নেই, কারণ আপনি চারদিক থেকে শুনেছেন, আপনি অত্যন্ত ইন্টেলিজেন্ট লোক এবং আপনার চারদিকে প্রচুর কান আছে। তাহলে আমি কি করে বলবো যে সেই কথাগুলো আপনি মিথ্যে শুনেছেন? যদি সেগুলো হয়ে থাকে, জুডিশিয়ারি ম্যাটারের ভেতরে আছে, চূড়ান্ত শাস্তি যেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দেয়। ওরা তো আর শাস্তি দিতে পারবে না, ওরা ইনভেস্টিগেশন করে সুপ্রিম কোর্টের সামনে ফেলবে, কারণ এটা আন্ডার জুডিশিয়ারি চলছে। তাহলে আমি বলবো সুপ্রিম কোর্টের কাছে, সারা ভারতবর্ষ আজকে অপেক্ষা করে আছে সুপ্রিম কোর্টের কাছে যে তারা কি রায় দিচ্ছে। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, কলকাতা পুলিশের, বাংলা পুলিশের হোমিসাইড সেকশন সারা ভারতবর্ষের ভেতরে অন্যতম শ্রেষ্ঠ অথবা শ্রেষ্ঠ। যদি পার্সেন্টেজ দেখেন হোমিসাইড সেকশন ক্যালকাটা পুলিশের, আমি প্রথমে বলেছি, আজও বলছি, আগামী দিনও বলবো, আমার পুলিশ প্রশাসনের উপরে, কলকাতা পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের উপরে অগাধ ভরসা। আমার সিবিআই এর উপরেও ভরসা আছে। পুলিশ প্রশাসনকে আমি অত্যন্ত সম্মান করি, কারণ এরা চাইলে পারে না এমন কিচ্ছু নেই। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট, এরা চাইলে পারে না, চাওয়াটা জীবনে খুব দরকারি জিনিস। তবে হয়তো একটু অন্য দিকে যাই, আলোচনা বড্ড সিরিয়াস হয়ে যাচ্ছে। আপনি তো বেশ কবছর আগে ডক্টরি পাস করেছিলেন, আপনাদের কি লিটারালি 36 বা 48 ঘন্টা ডিউটি এই রোস্টারটা চলতে হয়? মানে লোকজন কি অভ্যস্ত? একদম একদম। আমরা জবে ডাক্তারি পাস করেছি, আজকে প্রায় 24 বছর হয়ে গেল আমি ডাক্তারি করছি। ডাক্তার হওয়ার সময়, ডাক্তারিতে ঢোকার সময়, ডাক্তারি পড়ার সময়, হাউস স্টাফশিপ করার সময়, ইন্টার্নশিপ করার সময়, পিজিটি করার সময় এবং পরবর্তীকালে, ডাক্তার এমন একটা সম্প্রদায়, এবং আপনারাও যখন প্রয়োজন তখন আপনারা ছুটে যান খবর করতে, খবরের সত্যতা যাচাই করতে, সত্যি খবর বার করতে। আমাদেরও তো তাই, যখন প্রয়োজন হয় তখন আমরা প্রাণ বাঁচাতে ছুটি। এটা আমাদের লেখা আছে, শুধু ওতে নয়, এটা মনের ভেতরে করা আছে সব ডাক্তারের। কে সেটা ফলো করে কে করে না সেটা তার ব্যাপার, সেটা অন্য প্রশ্ন। কিন্তু 36 ঘন্টা ডিউটি দেওয়া, অফকোর্স দেওয়া হয়, নিশ্চয়ই দেওয়া হয়, কারণ সব প্রফেশন এক নয়। এবার অনেকে বলে, জানেন তো, যে ভগবানের রূপকে ডাক্তার বলে। তাহলে যেখানে তারা এতটা সম্মান দিয়ে কথা বলে, সেখানে সময় দেব না, মানুষের প্রাণ বাঁচাতে তার পাশে থাকবো না, সেখানে ঘড়ির কাঁটা দেখে হয় কখনো? কেউ বলতে পারবে সকাল 12টাতেই শুধু কারোর হার্ট অ্যাটাক হতে পারে, রাত 12টায় হবে না? মানে ফিজিক্যালি, তার মানে এটা কোথাও একটা গিয়ে ইনফ্রাস্ট্রাকচার বা ম্যান পাওয়ার, লেস ম্যান পাওয়ার, তার একটা সমস্যা হচ্ছে। মানে এটা তো নর্মাল নয়। দেখুন, আপনি ঘুরিয়ে প্রশ্ন করলেন হয়তো, কিন্তু এটা আমি শুধু কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলছি না, হ্যাঁ, মানে লেট মি বি ভেরি ক্লিয়ার, হ্যাঁ। এটা কিন্তু আমি শুধু পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গের ডাক্তারদের কথা বলছি না। দেখুন, ম্যান পাওয়ার এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে 1 লক্ষ মানুষের পিছনে কতগুলো ডাক্তার থাকে। আপনি সারা ভারতবর্ষে দেখুন, আমি সেটাই সারা বলছি। ভারতবর্ষের নিরিখে কি আপনি অ্যাডিকুয়েট ডাক্তার পাবেন? সারা যে পরিমাণে ডাক্তার থাকা উচিত 1 লক্ষ মানুষের, এতে হয় না। এইবারে স্যার দেখুন, একটা হাসপাতালে আমি যদি ধরে নিই 1000 ডাক্তার আছে, ধরে নিই সেখানে 70,000 পেশেন্ট অ্যাডমিট হয়, সেটাও আমি ধরে নিলাম, বা রেগুলার তাদের যাতায়াত হয়। এবারে 1000 ডাক্তার আর 70,000 পেশেন্ট, এর রেশিওটা কিরাম অদ্ভুত ব্যাপার, তাই না?
তো সেখানে তার যে চাপটা থাকে, সে যতগুলোই মেডিকেল কলেজ হোক না কেন, 125টা মেডিকেল কলেজ আছে বা 145টা আছে, তার মধ্যে গভর্নমেন্ট কিছু রয়েছে, তো সেখানে তার চাপটা ন্যাচারালি বাড়বে। তাহলে একটা ডাক্তারের হিসেবে দেখা যাচ্ছে প্রায় 70-80টা করে পেশেন্ট থেকে যাচ্ছে, বা তারও বেশি হচ্ছে, 70-এর পিছনে আরো একটা শূন্য হতে পারে। তাহলে সেখানে নিশ্চয়ই ডাক্তারের সংখ্যা কম। এবং সেটা শহরে বলছি, গ্রামে কিন্তু সংখ্যাটা পুরো অন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই সেটা শহরে তো কম। এখন মানে দেখুন, শহরে ডেফিনেটলি আপনার হাসপাতালের সংখ্যা বেশি, শহরে হাসপাতালের খুব সংখ্যা বেশি, স্বাভাবিক গ্রামে এটা। হেলথ সেন্টার আছে, আঙ্গনবাড়ি রয়েছে, আবার গায়ে গভর্নমেন্ট হসপিটালস রয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, সেমি ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, সরকারি বেসরকারি হেলথ সেন্টার রয়েছে। হ্যাঁ স্যার, সেখানে তো নিশ্চয়ই আপনি তো এক্সপেক্ট করতে পারবেন না যে যে তুলনায় পেশেন্ট আছে সেই তুলনায় ডাক্তার থাকবে, কিন্তু প্রাণপণে তারাও চেষ্টা করছে মানুষকে সেবা দেওয়ার। ধরুন এই সমস্ত ঘটনাটা হওয়ার পরে অনেস্টলি বলছি, আমি মিড 40s আজকে আছি, আমার জীবদ্দশায় এই রকম গণরোষ আমি দেখিনি। কলকাতা পশ্চিমবঙ্গ তো ছাড়ুন, ভারতবর্ষেও দেখিনি, পৃথিবীতে খুব কম দেশে দেখা গেছে। আপনার কি সিরিয়াসলি মনে হয় ইনফ্রাস্ট্রাকচারে, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারে কোনো চেঞ্জ আসতে পারে? আশা করছি আমরা সবাই, সেটাই যাচ্ছি না। আপনি যেহেতু সিস্টেমে আছেন, আপনি মেডিকেল ফ্রেটার্নিটির একটা অংশ, আপনি কি কোনোভাবে মনে হচ্ছে যে একটা কোনো চেঞ্জ আসতে পারে? দেখুন, চেঞ্জ আসবেই, একদম চেঞ্জ আসবে। আমি সবার আগে বলবো, আপনি ঘর বাড়ি বিল্ডিং কি করছেন না করছেন সেখানে এটা খুব গৌণ ব্যাপার। এখানে একজন ডাক্তার, তার প্রথম বাড়ি হচ্ছে নিজের বাড়ি, তার পরের বাড়ি হচ্ছে তার হাসপাতাল, হাসপাতালের প্রেমিসেস। তাহলে সে নিজের বাড়িতে যতটা সেফ থাকে, সে কিন্তু তার প্রেমিসেসেও ততটাই সেফ থাকে এবং আনন্দে থাকে। আইডিয়ালি থাকা উচিত। থাকা উচিত, ঠিক, আইডিয়ালি থাকা উচিত। তাহলে আজকে আমার আপনার এই চ্যানেলের মাধ্যমে, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আপনিও বলবেন, আমি কেন বলবো, যে যেখানে যেখানে এই ডাক্তাররা কাজ করে সবার আগে তাদের সুরক্ষা দেওয়া উচিত, অ্যাবসলিউটলি। তাদের সিকিউরিটি দেওয়া উচিত। তারা সারাদিন ডিউটি করার পরে তাদের জন্য প্রপারলি ওয়াশরুম থাকা উচিত, তাদের প্রপারলি রেস্ট রুম থাকা উচিত। শুধু তাই না, সেই জায়গায়, সেই করিডোরে কে ঢুকছে কে বেরোচ্ছে তার প্রপার মনিটরিং থাকা উচিত, সিকিউরিটি থাকা উচিত। সিসিটিভি থাকা উচিত, এবং সেই সিসিটিভিটাকে প্রত্যেক দিন মনিটর করে যদি কোনো রকম কোনো অ্যাবনর্মাল কিছু হয় সেটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে জানানো উচিত। এইটা যদি হাসপাতালের ভেতরে মেনটেন করা যায়, অনেক দিন আগে থেকে হয়তো করলে অনেক ভালো হতো, আমি সমালোচনায় কিছু যাচ্ছি না। এবং আমি একটা জিনিস বলবো যে আমি বহু বছর ধরে দেখছি, আমি আরজি করের সামনেই থাকি। আমি যে আরজি কর আজ থেকে 30 বছর আগে দেখেছিলাম, আরজি করে আমার বাবা পড়েছে, সুনামের সাথে পড়েছে, অত্যন্ত নামী চিকিৎসক ছিলেন। সেই আরজি করের থেকে আজকের আরজি কর যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখেন, আমি কিন্তু বলবো অনেক ইমপ্রুভড হয়েছে। আচ্ছা, অনেক ইমপ্রুভড হয়েছে ইনফ্রাস্ট্রাকচার। শুধু বিল্ডিং, ইনস্ট্রুমেন্ট, অনেক রকম অপারেশন, অনেক রকম ওষুধ, সত্যি ইমপ্রুভড হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা একটা ক্রিমিনাল ঘটিয়েছে। ক্রিমিনাল সব সময় ছিল, কিন্তু তবু বলবো যে সিকিউরিটি ল্যাপসের মাধ্যমে, যে সিকিউরিটি গ্যাপে এই ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবে ক্ষমা করা যায় না। সেই কারণে আমাদের যিনি প্রশাসনের মাথায় আছেন, আমার তার কাছে বলা যে সব জায়গায় তো তার সন্তান সম সবাই রয়েছে। এই ঘটনা ঘটে গেছে, একে তো ফেরানো যাবে না, কিন্তু এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে তার চেষ্টা করা, এবং সমবেত সবার কাছে এবং মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, কারণ আজকে সুপ্রিম কোর্টে কেস আছে, সিবিআই দেখছে, তাদের কাছে বলা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে এই ধরনের কাজ করতে মানুষের বুক কেঁপে যায়। যারা করে, যারা মনে করে করবে, বা যাদের মধ্যে সেই ক্রিমিনাল মেন্টালিটি আছে, তারা যেন একবার নয় 500 বার ভাবে যে এই কাজ করলে আমার কি শাস্তি হতে পারে। এটা আমার বিনীত অনুরোধ তাদের কাছে। খুব সারপ্রাইজিংলি আউট অফ অল দ্য হসপিটালস আরজি করেই একবার সুইসাইড, একবার এটা, মানে মানে আমি যদি অন্যগুলোকে একটা কম্পারিজনে আনি, এটা কি শুধুমাত্র দুর্ঘটনা? আপনার কি মনে হয় অ্যাজ লোকালাইট, অ্যাজ পার্ট অফ মেডিকেল ফ্রেটার্নিটি? দেখুন স্যার, এই আরজি করের কিছু
সুইসাইড বলুন বা যেটা আপনি বললেন, এবং এই ঘটনা, দেখুন এই ঘটনা দুর্ঘটনার থেকেও বড় কথা হচ্ছে এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য ঘটনা। ঘৃণ্য, আমাদের মোটামুটি গোড়ার থেকে নড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ভিত নড়ে গেছে। কারণ কি, এটা একটা অভয়া বা তিলোত্তমার মৃত্যু হয়নি, এটা একটা সিস্টেমকে মেরে ফেলা হয়েছে। কোন সিস্টেম? যে হাসপাতালের ভেতরে ঢুকে 4 তলার উপরে উঠে 3rd ফ্লোরে উঠে একটা ডিউটিরত ডাক্তারকে, যেখানে নিচে সিকিউরিটি রয়েছে, পাশে ডিপার্টমেন্ট রয়েছে, তাতে পেশেন্ট আছে, সহ ডাক্তাররা রয়েছে, তাকে রেপ করে, খুন করে, নৃশংস অত্যাচার করে সেখান থেকে বেরিয়ে যাওয়া যায়, এটা একটা সিস্টেমকে ধাক্কা দেওয়া। তারপরে ধরা হয়েছে, সে কতটা দোষী, তার সাথে আর কে কে আছে সেটা বিচার সাপেক্ষ, সেটা তো বিচার সাপেক্ষ। কিন্তু আমি বলবো, আপনি যে প্রশ্ন করেছেন, আমি ঘুরেও যাচ্ছি না প্রশ্ন থেকে। স্যার, এই ঘটনা তো যে কোনো সময় ঘটা উচিত না, কিন্তু তবু আমি বলবো আপনি আরজিকর সম্বন্ধ নিয়ে যে কথাটা, যেহেতু আপনার কাছে তথ্য আছে বলে আপনি বলেছেন, নিজে থেকে আপনি ওপেন ফোরামে আছে, মানে এটা খুব একটা আমিও বলছি না। হ্যাঁ, আমি বলবো না যে শুধুমাত্র আরজিকর হসপিটালেই এরকম হচ্ছে। যে কোনো হসপিটালে এটা হলে দুঃখজনক, যে কোনো হসপিটালে এটা হলে হসপিটাল অথরিটি সব থেকে বড় রেসপন্সিবল, যাতে এই ঘটনা আর কোনো হসপিটালে এই ধরনের ঘটনা না ঘটে। প্রসঙ্গে আমরা 2024-এ আছি, 2006, 7, 8 এই সময়টার যদি ঘটনা যাই, 3 জন ডক্টর মারা গেছিলেন। তখন অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে যেভাবে হ্যান্ডেল করেছিল আর এখন যেভাবে হ্যান্ডেলড হচ্ছে, ইজ ইট দ্য সেম অর দেয়ার ইজ এনি ডিফারেন্স? আপনার নিজের কি মনে হয়? দেখুন, আমার যেটা মনে হয়, সেই সময় অধিকাংশই কলকাতা পুলিশ তার হোমিসাইড সেকশন দেখেছিলেন। আমি কেন বারবার বলি যে কলকাতা পুলিশের হোমিসাইড সেকশন ভারতবর্ষের অন্য বহু রাজ্য থেকে অথবা শ্রেষ্ঠ। তারা যে তৎপরতায়, যে প্রত্যুৎপন্নমতিত্ব নিয়ে কাজ করেছে বা করে, সেটা আজকে বাংলাদেশের, বা আমি বাঙালি হিসেবে বা আমি কলকাতার লোক হিসেবে আমি গর্বিত। আমি সেই কারণে বলি কলকাতা পুলিশ প্রশাসনের কোনো তুলনা হয় না। হতে পারে যে এমন অনেক কিছু জিনিস নিয়ে অনেক প্রশ্ন উঠে যায়, সেই প্রশ্নের জবাব থাকতে পারে, সেই প্রশ্নকে সওয়াল করা যেতে পারে। আজকের যে ঘটনা ঘটেছে আরজিকর নিয়ে, কলকাতা পুলিশ হিসেব করে দেখলে 4 দিন সময় পেয়েছে, 4 দিন ইনভেস্টিগেশন করেছে। আমাদের পশ্চিমবঙ্গের অনারেবল সিএম উনি বলেছেন, প্রথমেই বলেছিলেন যে কলকাতা পুলিশ অথবা সিবিআই দুটো যেটাতে হোক এর সমাধান চাই, অপরাধীর শাস্তি চাই। কলকাতা পুলিশ একজন অপরাধীকে ধরেছিল, সেই অপরাধী আজকে জেলে। তারপরে 1 মাস হয়ে গেছে, আমি কেন, আমাদের মতো অসংখ্য লোক যারা বিচারের অপেক্ষায় রয়েছে যে কি শাস্তি দেওয়া হচ্ছে, কে কে ধরা পড়ছে, তার পিছনে কি আছে, আমরা কোনো নতুন নাম কিন্তু দেখতে পাচ্ছি না। তাই কলকাতা পুলিশ যেমন তার জায়গায় সম্মানে রয়েছে, আমার কাছে চিরকাল থাকবে, তেমনি সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাকে আমরা চূড়ান্ত সম্মান করি। তাই আমি বলবো যে সবাই সবার তদন্ত গতি বাড়াক। তারা হয়তো গতি বাড়াচ্ছেও, হয়তো বলছে না, কিছু বলার কথাও নয়, তারা জবাব দেবে কোর্টের সামনে। স্পিড মনে হয় সব দিকেই একই রকম আছে, কোনো তুল্যমূল্য বিচারে গিয়ে এখানে লাভ নেই। বিচার একটাই, যে কত তাড়াতাড়ি অভয়ার যে হত্যাকাণ্ড তাকে শাস্তি দেওয়া হোক, হত্যাকারীকে। আর তুলনামূলকভাবে যদি আপনি দেখেন যে সেই সময়ের ঘটনা আর এই সময়ের ঘটনা, সেই সময়ে কলকাতা পুলিশ যা করেছে তার কোনো তুলনা হয় না, অত্যন্ত দক্ষতার সাথে করেছে। সেই সমস্ত হতভাগ্য ডাক্তার যারা ছিলেন তাদের মৃত্যুকে খুঁজে, তার কারণ খুঁজে দোষীদের শাস্তি দিয়ে চূড়ান্ত শাস্তি দিয়েছে কলকাতা পুলিশ, সিআইডি এবং যারা যারা তাতে যুক্ত ছিলেন। এবং আজকে যারা দেখছেন সেই সিবিআই এবং সুপ্রিম কোর্ট, তারাও যেন অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত দ্রুত এই কাজ করে, কারণ বহু কিছু জিনিস এর সাথে জড়িয়ে রয়েছে, বহু কিছু মানুষের আশা ভরসা এবং কর্মপদ্ধতিও এর সাথে জড়িয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন, যেটা ডাক্তারদের ধর্ণা মঞ্চ, আজকে যখন শুট হচ্ছে একটা ডেডলাইন দেওয়া আছে, তার মধ্যে তাদেরকে জয়েন করতে বলা হয়েছে। এটা কি এই পুরো প্রতিবাদ প্রতিরোধ এটাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? ধরুন ডাক্তারদের কিছু লোককে জয়েন করতে হবে,
আমি জানি না, মানে তারা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত, অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। কিন্তু ডাক্তারদের ছাড়া কি পাবলিক এভাবে প্রোটেস্ট করতে পারবে? আপনার গাট ফিলিং কি বলে? দেখুন, জুনিয়র ডাক্তাররা তাদের এই যে আন্দোলনকে প্রত্যেকে সমর্থন করেছে। আমাদের রাজ্যের অনারেবল সিএম তিনি সম্মান করেছেন, সারা ভারতবর্ষে যারা যারা ছিল তারা সম্মান করেছেন, আপনাদের মতো অত্যন্ত গুণী শিল্পীরা তারা সম্মান করেছেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যেখানে যত মানুষ আছে দলমত নির্বিশেষে তাদের ইয়ে করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। তারা কাজে জয়েন করবে। সুপ্রিম কোর্ট একটা বলেছেন, নিশ্চয়ই আপনিও জানেন, আমিও জানি সুপ্রিম কোর্ট কি বলেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও আপনি জানেন। তিনি যে তাদের প্রতি পূর্ণ সহমর্মিতা রেখেছে সেটাও আমি বলছি আবার। এবারে তারা কিভাবে তাদের আন্দোলনকে নিয়ে যাবে আজকে আমাদের পক্ষে সেটা তো বলা সম্ভব নয়, শুধু তাদের পাশে থাকা আমাদের পক্ষে সম্ভব। তারা যেটা ঠিক মনে করবে তারা সেটা করবে। আমি অনেক জায়গায় দেখেছি অভয়া ক্লিনিক বলে একটা ক্লিনিক তারা প্যারালালি চালাচ্ছে। তারাও চেষ্টা করছে যে যাতে মানুষের কষ্ট না হয়। সিনিয়র ডাক্তাররা হসপিটালে কাজ করছে। এবার একটা কথা বিভিন্ন জায়গায় আসছে, দেখছি যে সত্যি তো আন্দোলনের কিছু দিক আছে যেটাতে করে সাময়িকভাবে সমাজের কিছুটা নেগলেক্ট হয়, অবহেলা হয়, চিকিৎসাতেই হয় হয়তো। তারা জানে যে সেটাকে কি করে ম্যানেজ করতে হবে। আমাদের অনারেবল সিএমও বলেছেন যাতে সাধারণ মানুষের দিকটা দেখে আন্দোলন করো। আমি এখনো বিশ্বাস করি জুনিয়র ডাক্তাররা অত্যন্ত সাধারণ মানুষ, তারা সাধারণ মানুষকে অবহেলা করে কিছু করবে না। কারণ সারা রাজ্যে জুনিয়র ডাক্তারদের একটা ভূমিকা আছে যে কোনো হাসপাতাল রান করার জন্য। আজকে যদি তারা এই আন্দোলন করে তাহলে তো জানতে হবে যে কি কষ্টে, কি দুঃখে, কি চাইতে তারা আন্দোলন করছে। আমি বলবো জুনিয়র ডাক্তারদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনও ছিলেন, আজও আছেন, সিবিআইও আছেন, কলকাতা পুলিশও ছিলেন, এবং আমি আশা করব সুপ্রিম কোর্ট তার রায়ের মাধ্যমে যেন পূর্ণ মাত্রায় এই আন্দোলনকারী এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষের উপরে থাকে। দলমত নির্বিশেষে, শেষ প্রশ্ন, দলমত নির্বিশেষে কখনো সাধারণ মানুষকে এভাবে পথে নামতে দেখেছেন যারা জীবনে কোনোদিন কোনো মিছিলে কখনো যাননি? তারাও রাত দখল করছেন, হিউম্যান চেন বানাচ্ছেন, দেখেছেন কখনো? আমি আমি পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর একবার রাখি বন্ধন উৎসব করেছিলেন, সেটা স্বাধীনতা সংগ্রামের একটা অধ্যায় ছিল। তারপরে 1947 সালের সেই ভারত স্বাধীনতার সময়কার আন্দোলন, তৎপরবর্তীকালে প্রথম দুটো তো আমি দেখিনি, তখন আমার জন্ম হয়নি, ক্লিপিংস দেখেছি, কাগজে পড়েছি, ছবি দেখেছি। এই আন্দোলন আমার মনে হয় না, আমার যতটুকু বোধ বুদ্ধি হয়েছে এবং যতটুকু মনে রাখার ক্ষমতা আছে যে বয়স থেকে, আমি আজ পর্যন্ত দেখিনি সারা ভারতবর্ষে কোথাও এই আন্দোলন হতে। আগে আমরা কি বলতাম, যেখানে মিছিল হচ্ছে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আমরা মোবাইলে জিজ্ঞেস করতাম, ফোনে জিজ্ঞেস করতাম, করতাম, রাস্তায় জিজ্ঞেস করতাম, হ্যাঁ কোথায় মিছিল হচ্ছে রে, আচ্ছা ওই রাস্তা এপিসি রোড বন্ধ, পাশ দিয়ে ঘুরে চলে যাই। আমি নিজে দেখেছি, নিজে মেট্রো করে যাওয়ার সময় পাশের ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে, তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এখন কোথায় মিছিল আছে। মেট্রো থেকে নেমে সেই স্টেশনে নামলো, ওদের ডেস্টিনেশন অন্য স্টেশন ছিল, সেই পার্টিকুলার স্টেশনে নেমে সেখান থেকে চলে গেল মিছিল জয়েন করতে। 8 থেকে 80 নয়, বলতে গেলে 1 বছর থেকে 80 বছর 90 বছরের লোকেরা আজকে মিছিলে আসছে, ছুটে আসছে বিচার চাইতে। কারণ আছে তো, একটা ঘরে প্রত্যেকে না ওই অভয়া বা তিলোত্তমাকে নিজের ঘরের মেয়ে ভেবেছে এই জিনিস যেন কারোর ঘরের সাথে না হয়। মানুষের এই গণ উত্থান, এই অ্যাওয়ারনেস প্রত্যেকের টনক নড়িয়েছে, যেমন নড়িয়েছে পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের সরকারকে, যে যাতে তাড়াতাড়ি বিচার ব্যবস্থায় ফিরে আসুক, বিচার হোক, মানুষ তার নিজের জায়গায় ফিরে যাক। তেমনি যেন নড়ায় সুপ্রিম কোর্টকেও, যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘৃণ্য ঘটনার রায় প্রদান করুক এবং সিবিআই তার ইনভেস্টিগেটিং এজেন্টকে নিয়ে, এজেন্সিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার শেষের দিকে এগিয়ে যাক। অনেস্টলি আমার মনে হয় না এই একটা মাত্র প্রার্থনা করা ছাড়া বা এই জিনিসটা চাওয়া ছাড়া বা বিচার ব্যবস্থার বা ইনভেস্টিগেটিং এজেন্সির ওপর বিশ্বাস রাখা ছাড়া আমাদের খুব একটা হাতে কোনো অপশন আছে। ধরুন
কি বলবো, সিভিল ওয়ার ইজ ডেফিনেটলি নট অ্যান অপশন। কোনো সভ্য দেশে সেই জিনিসটা হতে পারে না। সভ্য দেশ ইজ আ হার্শ ওয়ার্ড, কোনো দেশে এটা হওয়া কাম্য নয়, কিন্তু আমাদের কোথাও তো একটা বিশ্বাস রাখতে হবে। তো আমার মনে হয় প্রবাবলি দিস ইজ দ্য রাইট টাইম। এবং যেভাবে মানুষ আজকে জেগে উঠেছে, এই ভয়টা কিন্তু যারা এটা করেছে তাদের থাকা উচিত। নিশ্চয়ই এই ভয়টুকু থাকা উচিত যে যাতে বাকি অন্য কিছু করার আগে তারা দুবার ভাবে। তো শেষে কিছু বলতে চাইবেন পুরো ব্যাপারটা নিয়ে, অ্যাজ এ ম্যাক্রো লেভেল, অ্যাজ একজন কলকাতাবাসী, একজন বেলগাছিয়াবাসী, একজন ডক্টর, ওভারঅল ব্যাপারটা নিয়ে? একজন মেয়ের বাবা হিসেবে বলি, আচ্ছা, সেটা সব থেকে ভালো। হয়তো খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকেই চাই যে প্রত্যেকের বাড়িতে যার মেয়েরা রয়েছে তারা খুব ভালো জায়গায় পড়ুক, কাজ করুক, জীবনে উন্নতি লাভ করুক, মাথা উঁচু করে থাকুক, যে যে ফিল্ডেই থাকুক। তারা যেন বাড়ি থেকে কাজে যাওয়ার পরে বা যেখানে পড়াশুনো করতে গেছে সেখানে যাওয়ার সময় আমাদের 24 ঘন্টা মাথায় এটা না থাকে যে হ্যাঁ রে, তুই বাড়িতে ঢুকলি তো, তুই ঘুমিয়েছিস তো, তুই খেয়েছিস তো। যখন ফোন অফ করবে তারপরে পরের দিন সকালবেলা যেন চিন্তা করতে না হয় মেয়েটার ফোন আসবে তো। দেখুন, যার গেছে তার জীবনে আর কিছু নেই, তার থেকে ক্ষতি এই পৃথিবীতে কারোর হয়নি, কারোর সেই দুঃখ নেই যে দুঃখ সেই মেয়েটির মা বাবা ভোগ করছে। কিন্তু আজকে আমি, আপনি প্রত্যেকেই সন্তানের বাবা, এবং যারা যারা রয়েছেন, যাদের বিবাহ হবে এবং পরবর্তীকালে তারা হবে, তাদের বাড়িতেও সবাই রয়েছে। আপনারা একটা কথা প্রত্যেকে, বা আমরা একটা কথা বুকে হাত দিয়ে এইটুকু বলতে পারি, এমন যেন না হয় যে ফোনের দিকে তাকিয়ে বসে থাকতে হয় সকালবেলা উঠে, হ্যাঁ বাবা আমি ঠিক আছি। এই কথাটা যেন আমাদের শুনতে না হয়। যেখানে পাঠিয়েছি সেখানে যেন তুমি ঠিক থাকো, তুমি মাথা উঁচু করে পড়ো, তুমি মাথা উঁচু করে বেরো, তুমি যা কাজ করছো সমাজের যেন তোমার উপকারে লাগে। আর আমরা যেন দেখে যেতে পারি আমাদের শেষ দিন পর্যন্ত যে আমাদের আমরা যেদিন মারা যাব সেদিন যেন আমরা দেখি যে আমাদের বিছানার পাশে আমার ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে সুস্থভাবে, অক্ষতভাবে, যাতে আমরা নিশ্চিন্তে অন্তত মারা যেতে পারি। এর থেকে বেশি সম্ভবত আমরা কেউই চাই না বা চাইতে পারিও না। প্রসন্নদা, থ্যাংক ইউ সো মাচ এবং ইন্দ্রজিতে আসার জন্য। আমি কৃতজ্ঞ, আপনারা আমায় ডেকেছেন। থ্যাংক ইউ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রসন্নদার প্রতি, সিস্টেমের প্রতি, আমাদের প্রতি, কমেন্ট সেকশনে জানান। আমরা চেষ্টা করব পরবর্তীকালে কোনো না কোনো সময় তার উত্তরগুলো খুঁজে বের করে আপনাদের সামনে নিয়ে আসার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু এবং ইন্দ্রজিৎ। দেখা হচ্ছে সামনের এপিসোডে।